বন্ধু নমস্কার। যতন লক্ষা। ত্রিপুরার সবচেয়ে বড় রাজনৈতিক দল কি শাসক দল বিজেপি, না তিপ্রামথা, না সিপিআইএম, না কংগ্রেস, নাকি এনসিপিআই? ত্রিপুরার মাটিতে জন্ম নেয়া একটি রাজনৈতিক দল যাকে কেউ জানতোই না, যাকে নিয়ে কোনোদিন কোনো আলোচনাই হতো না, সংবাদপত্রের পাতায় যাকে নিয়ে কোনো সংবাদ হতো না, টিভির পর্দায় যে দলের কোনো নেতার কোনো সাক্ষাৎকার কোনোদিন দেখা যায়নি, যে দল কোনো ক্যান্ডিডেট দিয়েছে কিনা কোনো নির্বাচনে, দিলেও তারা ভোট পেয়েছে কিনা, পেলে কত ভোট পেয়েছে, কি করেছে, সফল হয়েছে না বিফল হয়েছে, কেউ কোনো কিছুই জানতো না, কোনো কিছুর খবর নেওয়ার দরকার পর্যন্ত মনে করতো না। সেই দলটাই কি এখন ত্রিপুরার সবচেয়ে বড় দল? ত্রিপুরার শাসন ক্ষমতায় থাকা বিজেপি এবং তিপ্রামথার মধ্যে বিজেপির কাছে দুজন এমপি রয়েছে, তিপ্রামথার কাছে কোনো এমপি নাই। যদিও তিপ্রামথার সুপ্রিমোর পরিবারের লোক এমপি আছেন, কিন্তু তিনি বিজেপির ব্যানারে বিজেপির টিকিটে বিজয়ী এমপি। সুতরাং ত্রিপুরার দুজন লোকসভা সাংসদের মধ্যে দুজনই বিজেপি। কিন্তু হঠাৎ করে ত্রিপুরাবাসী যখন জানলো যে ত্রিপুরায় তৈরি হওয়া একটি রাজনৈতিক দলের এখন লোকসভাতে 20 জন সাংসদ, একজন দুজন না 20 জন সাংসদ, এবং তারা লোকসভাতে বিজেপির পরে হলো কংগ্রেস, কংগ্রেসের পরে হলো সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টির পরে ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন আর তৃণমূল কংগ্রেস নাই, তারপরে হলো ডিএমকে। এবার এই দলটি হয়ে গেল এরপরে পঞ্চম বৃহত্তম দল। এটা ভাবা যায়? হঠাৎ করে, মানে ত্রিপুরা রাজ্যের আমবাসাতে তৈরি। এরকমটাও না যে আগরতলার বুকে যারা নামি দামি লোকরা তারা মিলে তৈরি করেছেন। যে ভদ্রলোক কৃষ্ণ কমল দেববর্মা বা কৃষ্ণ কুমার দেববর্মা এই দলের প্রথম প্রেসিডেন্ট হিসেবে এখন একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, তার বাড়িতে দোতলাতে আমবাসার মধ্যে এই পার্টিটার জন্ম হয়েছিল। তিনি সাক্ষাৎকারে বলেছেন যে কলকাতা থেকে 1-2 জন লোক এসেছিল, একজন শান্তনুবাবু নামে, আর একজন কি নাম বললেন, তারা দুজন এলেন। তারপর তিনি তার গ্রামের কিছু লোকজনকে ডেকে একত্রিত করলেন, 40-50 জনের মতন লোক হয়েছিল। আর ঘটনাটা ঘটেছিল 2022-এর ডিসেম্বর মাসে। তারা সেখানে আলোচনা করে একটা পার্টির নাম ঠিক করলেন এনসিপিআই নামে, এবং কলম সেই পার্টির প্রতীক হিসাবে তারা ঠিকঠাক করলেন, এবং তারা ইলেকশনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। কারণ এর পরের বছরই 2023-এর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তারা বেশ কয়েকটি কেন্দ্রে, তারা কমলপুর কেন্দ্রে, আসারামবাড়ি কেন্দ্রে, তারপর গন্ডাছড়ায়, এরকম অনেকগুলি কেন্দ্রেই তারা ক্যান্ডিডেট নাকি ঠিক করে নিয়েছিলেন। কিন্তু অনেকেই আপনার তাড়াহুড়ো করে কাগজপত্র ঠিকঠাক করতে না পারার কারণে তারা আপনার নমিনেশন দাখিল করতে পারেননি। শেষ পর্যন্ত নাকি 2 জন বা 3 জন নমিনেশন দাখিল করেছিলেন। আর সংবাদ মাধ্যমের সংবাদ অনুসারে কৈলাসহর এবং ছামনু দুটো কেন্দ্রে তাদের প্রাপ্ত ভোট মিলিয়ে নাকি 822 তারা ভোট পেয়েছিলেন। এই দলটা, এরকম আরো অনেক দল ভারতবর্ষে রয়েছে, অনেক দল, শত শত দল রয়েছে যেগুলো তৈরি করে কেউ রেখে দিয়েছে। ঠিক আছে, কোনো দিন যদি কোথাও ইলেকশন হয়, সেখানে গিয়ে কাউকে ধরে যদি দাঁড় করানো যায় এবং সেই লোকটা যদি পার্টি ফান্ডে কিছু ডোনেশন দেয়, তাহলে পার্টির একটু নাম টাম হলো, একটু মিডিয়া টিডিয়াতে আসলো, এরকম করে করে রেখে দেয় অনেকেই। এরকম অনেক পার্টি দেখবেন যখন বিধানসভা নির্বাচন ত্রিপুরাতে হয়, আবার দেখবেন 2028-এর বিধানসভা নির্বাচনের আগেও এরকম অনেক পার্টি আসবে যারা এসে এখানে সাংবাদিক সম্মেলন করবে। অনেকে তো কোটি কোটি টাকার মালিক, এরকম পার্টি একটা পার্সোনাল পার্টি বানিয়ে রেখে দিয়েছেন। ইলেকশনে গেলে কোথাও হলে পরে সেখানে গিয়ে কয়েকটা লোককে ক্যান্ডিডেট দেন। এখন এর পেছনে অনেক ধরনের খেলা থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কত বড় খেলা ছিল আমি জানি না। কিন্তু হঠাৎ করে এই পার্টিটার নাম কিভাবে দিল্লিতে বড় বড় নেতাদের কাছে গেল, তারা কিভাবে এই পার্টিটাকে খুঁজে বের করলো, এবং তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহী হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাওয়া যে সাংসদরা, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, এরকম যে সাংসদরা
তাদের বিকল্প ব্যবস্থার জন্য এটাকে বেছে নিলেন, এটা কিভাবে সম্ভব হলো? এখন আমি দেখলাম যে এই ভদ্রকে কৃষ্ণ কুমার দেববর্মা আপনার যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি একটা বেশ মজার কথা বললেন যে ছোট নদীর মধ্যে অনেক সময় বন্যার সময় দেখা যায় প্রচুর জল এসে বিরাট বড় নদীতে পরিণত হয়ে যায়, আবার বন্যা শেষ হয়ে গেলে বালু পড়ে থাকে, সেই বড় নদী আবার আগের অবস্থাতে ফিরে আসে। এগুলি তো সবারই অভিজ্ঞতা এগুলো। তো আগরতলাতে যে হাওড়া নদীকে এখন যদি দেখেন তাহলে দেখবেন যে একটা ছোটখাটো ড্রেনের মতন লাগে। আবার কিছুদিন পরে যখন 2-3 দিন পর পর বৃষ্টি হবে বা সারা রাত যখন বৃষ্টি হবে তখন এই হাওড়া নদীর জলে আগরতলা প্লাবিত হয়ে যাবে, অজস্র মানুষের বাড়িঘরে জল উঠবে, আবার আগরতলার মধ্যে নৌকা নামবে, আবার ত্রাণ সামগ্রী বিলি করার জন্য প্রশাসনের লোকরা এখানে ওখানে ছোটাছুটি করবে, আবার মানুষ বাড়ি ঘর ফেলে দিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেবে। এরকম অনেক ঘটনাই হবে এই হাওড়া নদীর কারণে। তো এখন এনসিপিআই দলে যেটা হয়েছে সেটাও কি বন্যার মতনই? হ্যাঁ, ডেফিনেটলি। আমাদের রাজ্যে তিপ্রামথা নামে একটি দল তৈরি হয়েছিল 2021-এর এডিসি নির্বাচনের আগে। এরপরে কয়েক মাসের মধ্যেই তারা এডিসি নির্বাচনে লড়াই করে দুর্দান্ত রেজাল্ট করে এডিসি দখল করেছিল। এরপর 2023-এ বিধানসভা নির্বাচনে লড়াই করে তারা দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়। মানে কি যে সিপিএম এর মতন দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় থাকা দলকে পেছনে ফেলে তারা রাজ্যে 2 নম্বর দলে পরিণত হয় এবং প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করে। এই যে দলটা, যদিও পরবর্তী সময় তারা আর বিরোধী দল থাকতে চায়নি, তারা শাসন ক্ষমতায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে বিজেপির সঙ্গে গিয়ে এখন তারা 1.5 জন মন্ত্রী নিয়ে, মানুষ এভাবেই বলে, তারা এখন শাসন ক্ষমতায় আছে। তারাও এখন সরকারি বাংলো, সরকারি গাড়ি টাড়ি ইত্যাদি ভোগ টোগ করছে, এগুলি তারা করছে এখন। কিন্তু কথা হলো যে তবুও যদি তিপ্রামথার সঙ্গে এনসিপিআই এই দলের যদি তুলনা করি তাহলে এনসিপিআই এর যে উত্থান এখন তো সারা ভারতবর্ষে মানুষ চেনে। এনসিপিআই বললে আপনার চেনে না এরকম লোকের সংখ্যা খুব কম হবে, কারণ প্রত্যেক দিন সর্বভারতীয় মিডিয়াগুলো বা হিন্দি বেল্টের মিডিয়াগুলো ব্যাপকভাবে এই দলটাকে নিয়ে আলোচনা করছে। তারা তো অবাক হয়ে গেছে যে ত্রিপুরার মধ্যে একটা অজ্ঞাত রাজনৈতিক দল, যে দলটা রেজিস্টার্ড অফিস যদিও কলকাতার মধ্যে মানে হাওড়াতে, সেই দলটার মধ্যে এত বড় বড় নেতা নেত্রীরা যারা তৃণমূলে ছিলেন এবং তৃণমূল একসময় ন্যাশনাল পার্টি ছিল ভারতবর্ষে, সেই দলের এমপিরা সেই দলে যোগ দিলেন। তারা অবাক হয়ে গেছেন। তার কারণেই তারা যে রাজনীতিতে ভাগ্য ঠেলা দিলে পরে কি হয়, আবার ভাগ্যের পরিহাস হলে পরে এত বড় বড় নেতাদের এই রকম একটা ছোট্ট একেবারে অজ্ঞাত একটা দলের মধ্যে যোগ দিতে হয়। আবার এই যে দলটা কোনোদিন হয়তো ধারণা করতে পারেনি যে তারা কোনো পঞ্চায়েতে জিতবে, তাদের এখন 20 জন এমপি, লোকসভাতে তারা এখন 5ম বৃহত্তম দল। মানে এইটাও সম্ভব হয়। তিপ্রামথার সঙ্গে তুলনা করলে তারা কিন্তু এখন তিপ্রামথার থেকে বড়, ত্রিপুরার মাটিতে বলছি, তিপ্রামথার থেকে বড়, তারা কংগ্রেসের থেকে বড়, তারা সিপিএম এর থেকে বড়, তারা বিজেপির থেকেও বড় ত্রিপুরার মাটিতে। মানে ওই যদি সাংসদের হিসেব করি, যদিও এই তুলনাটাও ঠিক হয় না, কারণ হলো ত্রিপুরার তো সাংসদই লোকসভাতে মানে সদস্য সংখ্যা মাত্র 2, তো সেখানে 20 জন কিভাবে হবে। কিন্তু যাই হোক, আলোচনার জন্য যদি আমরা বলি তাহলে সেই দিক থেকে তারা 1 নম্বর এখন। কিন্তু তাদের এটা ভাগ্য ঠেলা দেওয়ার কারণে হয়েছে, এরকম না যে তারা পরিশ্রম করে মানুষের দরবারে গিয়ে মানুষকে বুঝিয়ে শুনিয়ে নির্বাচনে লড়াই করে অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক পরিশ্রম করে কষ্ট করে তারপরে তারা এই জায়গায় গেছে। কিন্তু তাদের এটা কি, এটা বোঝা যায় যে রাজনীতিতে যে একদিনেও যে রেভলিউশন হয়ে যেতে পারে, যে কথাটা আমি বারবার বলি, রাজনীতিতে কারুরই এই কারণে অহংকার করার কোনো কারণ নাই। কারুরই পাওয়ার হাতে থাকলে সেটাকে পার্মানেন্ট ধরে নেওয়া উচিত এই কারণে না যে আজকে যাকে আপনি দুর্বল ভাবছেন, আজকে যাকে বিরোধী দল ভেবে যাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন এবং যাকে অর্থহীন, যা রাজনীতি শেষ বলে মনে করছেন এবং নিজেকে মানে সারা জীবন ক্ষমতা থাকবে বলে ধরে নিয়েছেন, হতে পারে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটে গেল যাতে ওই যে দুর্বল হয়ে যাওয়া পার্টিটা
বা একেবারে পেছনের দিকে চলে যাওয়া নেতাটা হতে পারে যে আপনার মাথার উপরে এসে মানে এমন জায়গায় এসে বসলো যে এরপরে তাকে দেখতে আপনাকে আকাশের দিকে তাকাতে হয়। আর আপনি যিনি আজকে আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছেন তাকে হয়তো মাটিতে এমন ভাবে পড়তে হবে যে এরপরে হয়তো আর কোনোদিন উঠেই দাঁড়াতে পারবেন না। তো রাজনীতিতে যে এগুলি সম্ভব হয়, এনসিপিআই এর ঘটনা কিন্তু তা প্রমাণ করছে। অন্যদিকে তিপ্রামথার কথা যদি আমরা বলি, তিপ্রামথা হঠাৎ করে পার্টিটার জন্ম হয়েছে, অল্প সময়ের মধ্যে সাফল্য পেয়েছে, এটা ঠিক, কিন্তু তারা পরিশ্রম করেছে, তারা মানুষের দরবারে গেছে, তারা মানুষকে বুঝিয়েছে, তারা এমন কিছু ইস্যু আপনার আবিষ্কার করেছে যে ইস্যুগুলো তারা মানুষকে বারবার শুনিয়ে বুঝিয়ে তাদের পক্ষে আনতে পেরেছে। ফলে তিপ্রামথার উত্থান, তিপ্রামথার বিজয় আর এনসিপিআই এর উত্থান দুটো কিন্তু এক না। এনসিপিআই ভাগ্যের ঠেলাতে হঠাৎ করে বৈপ্লবিক পরিবর্তনের কারণে এরকম হয়ে গেছে, যেটাতে তারা নিজেরা অবাক হয়ে গেছেন, নিজেরাও এখনো হয়তো স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছেন, এখনো বুঝে উঠতে পারছেন না যে যা তারা পত্রিকাতে বা টিভিতে দেখছেন তা বাস্তবে কিনা, নিজের গায়ে নিজে হয়তো চিমকি কাটছেন। কিন্তু তিপ্রামথার ক্ষেত্রে তা না, তিপ্রামথা মাটির ওপরে দাঁড়িয়ে লড়াই করে এই জায়গায় এসেছে। এ কারণে ত্রিপুরার মধ্যে যদি সবচেয়ে বড় দল সংখ্যার হিসেবে যদি বলা হয়, ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপিআই কে সবচেয়ে বড় রাজনৈতিক দল বলা যেতেই পারে। আবার পশ্চিমবঙ্গে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে যেহেতু রেজিস্ট্রার্ড অফিস, সেহেতু পশ্চিমবঙ্গে অনেকে দাবি করছে যে এই মুহূর্তে সাংসদ সংখ্যার হিসেবে এনসিপিআই সবচেয়ে বড় দল। কারণ হলো এনসিপিআই এর কাছে যদি 20 জন সাংসদ থাকেন লোকসভার, তাহলে এরপরে রয়েছে বিজেপি যাদের কাছে 12 জন লোকসভা সাংসদ রয়েছে। এরপরে 3 নম্বরে আছে আপনার তৃণমূল কংগ্রেস, যার কাছে সংখ্যা ছিল প্রথমে 29, পরে একজন কমে হয় 28, আর এরপরে 20 জন কমার কারণে এখন 8 জন রয়েছে। অর্থাৎ বাংলাতে 1 নম্বর দল ছিল তৃণমূল কংগ্রেস, এখন 3 নম্বরে চলে এসেছে। 2 নম্বর দল ছিল বিজেপি, বিজেপি এখনো 2 নম্বরেই রয়েছে। আর এনসিপিআই, যার নাম পর্যন্ত কেউ জানতো না, সেই দল এখন বাংলায় এমপির সংখ্যায় 1 নম্বরে। তবে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং মানে আমার মনে হয় ত্রিপুরার রাজনীতিতে এবং বাংলার রাজনীতিতে মানুষ হয়তো 1000 বছর পরেও গল্পের আকারে এই ঘটনার কথা বলবেন। আপনাদের অবাক করে দেওয়ার মতো নিশ্চয়ই ঘটনা এটা। তার কারণে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কারণ একটা ব্যতিক্রমী দিক নিয়ে আলোচনা করলাম যেটা অন্য কোনো চ্যানেলে আলোচিত হয়নি। ভালো থাকবেন সবাই। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।